Good morning, ma'am. মর্নিং, কেমন আছো তোমরা? ভালো, আপনি? হ্যাঁ, আমি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট 2, এটা নিয়ে আজকে আলোচনা করার কথা, তাই না? তোমরা বই নিয়ে বসো। আমরা দেখছি যে নির্ধারিত কাজ আমাদের রয়েছে, সেটা হচ্ছে তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করা, তাই না? তোমরা কি নির্ধারিত কাজ 2 দেখেছ? তোমাদের প্রশ্নটা দেখেছ? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের প্রতিবেদন তৈরি করতে বলেছে যে পরিবারের সদস্যদের কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় সৃষ্টি করে, তাই না? সে কথা বলেছে এখানে, এবং সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। এবং এই অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে আমাদের অধ্যায় 11 এবং 13, অর্থাৎ অধ্যায় 11 এবং অধ্যায় 13, এই দুটো অধ্যায়ের উপরে আমাদের পড়াশোনা করতে হবে, তাই না? আজকে আমি এই দুটো অধ্যায় একত্রে 11 থেকে আগে ক্লাস, তারপর হচ্ছে অধ্যায় 13 দেবো। তো আমরা আমাদের সিলেবাস দিয়েছে, তাই না? আমাদের কিন্তু সিলেবাস সংক্ষিপ্ত। তো এই সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে আমি তোমাদের ক্লাস নিব। এই সংক্ষিপ্ত সিলেবাসে আমাদের গুরুত্বপূর্ণ যে পাঠগুলো রয়েছে সেই পাঠের ভিত্তিতে আমি তোমাদের ক্লাস নিব। প্রথমে আসো অধ্যায় 11। আমাদের অধ্যায় 11-তে পাঠ 1, পাঠ 1, 4, 5 এবং 7। বললাম অধ্যায় 1 হচ্ছে অধ্যায় 11 পাঠ 1, 4, 5 এবং 7, এই হচ্ছে কয়টা পাঠকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে, এবং এই কয়টা পাঠের উপর আমি বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করব। অন্যান্য পাঠও আমরা আলোচনা করব, কিন্তু সংক্ষেপে, ঠিক আছে? তো আমি এই পাঠ থেকে শুরু করছি। প্রথমে দেখো সামাজিকীকরণ বা সামাজিকীকরণের বা সমাজ জীবনের প্রভাব, সামাজিকীকরণ এবং সমাজ জীবনের প্রভাব, এটা নিয়ে একটু আলোচনা করি। সামাজিকীকরণ কি আসলে? এটা একটি প্রক্রিয়া, জীবনব্যাপী প্রক্রিয়া। সামাজিকীকরণ হচ্ছে জীবনব্যাপী একটি প্রক্রিয়া, যেখানে আমরা কি করব, যে সামাজিক যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলো অর্জন করব, তাই না? আমাদের সমাজে যে সমস্ত শিক্ষাগুলো রয়েছে, যে সামাজিক শিক্ষা রয়েছে, যেমন সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ, ঠিক আছে? আমরা সমাজ থেকে তো এইসব শিখি, তাই না? এগুলোকে বলা হয় সামাজিক শিক্ষা। তো এই সামাজিক শিক্ষাগুলো অর্জন করব, তাই না? এবং এই অর্জনের মাধ্যমে আমরা কি হব, সমাজের উপযুক্ত সদস্য হিসেবে গণ্য হব বা প্রতিষ্ঠিত হব। এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলি সামাজিকীকরণ। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক শিক্ষা অর্জন করে বা আয়ত্ত করে সমাজের উপযুক্ত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হই, তাকে বলে সামাজিকীকরণ। এবং এটি জীবনব্যাপী প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে সমাজের থেকে এই শিক্ষাগুলো অর্জন করতে হয়, তাই না? এই শিক্ষাগুলো অর্জন করতে হয়। এবং আমরা প্রথমে শিখি কার কাছে? মায়ের কাছ থেকে, বাবা, তারপর বাবা, পরিবারের সদস্য, এবং এরপর আমরা আসি কোথায়? প্রতিবেশী, সমবয়সী যারা রয়েছে, পাড়া প্রতিবেশী এবং ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আমরা এই সমস্ত শিক্ষা লাভ করে সামাজিক জীবে পরিণত হই। তাই সামাজিকীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং মানব জীবনে সামাজিকীকরণের প্রভাব অনেক। যেমন সুন্দর এবং সুস্থভাবে আমরা যদি বিকশিত হতে চাই এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে চাই, তাহলে সামাজিকীকরণ অবশ্যই প্রয়োজন, ঠিক আছে? এবং সমাজের দায়িত্বশীল সদস্যে আমরা পরিণত হতে পারি সামাজিকীকরণের মাধ্যমে।
সমাজের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং শিশুকে সমাজের প্রত্যাশা অনুযায়ী আচরণ করতেও শেখায়। তুমি যদি সমাজের নিয়ম নীতি আদর্শ এবং হচ্ছে বিশ্বাস মূল্যবোধ এগুলো যদি অর্জন করো, তাহলে তুমি কি হবা? সমাজে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবা। তাতে কি হবে? তুমি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবা এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এবং এক সময় কি হয় জানো, যে শিশুরা সামাজিকীকরণের মাধ্যমে এতটা যোগ্য হয়ে গড়ে ওঠে যে তারা বিভিন্ন ধরনের ঝুঁকি গ্রহণ করতে পারে জীবনে এবং সমস্যা, যে কোনো সমস্যা আসলে তা মোকাবেলা করতে পারে। তাই সামাজিকীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বুঝা গেছে? আমার মনে হয় বুঝতে পেরেছি। ওকে, এবার আসো আমরা চলে যাব পাঠ 4 এবং 5-এ, শিশু শ্রমের ধারণা, কারণ এবং এখানে আমরা চলে যাব। শিশু শ্রম কি? উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে শিশুরা বিপদে, ঝুঁকি, শোষণ এবং বঞ্চনার সম্মুখীন হলে সেই কাজকে আমরা বলি শিশু শ্রম। ঠিক আছে? তোমার বাড়িতেও কিন্তু অনেক কাজ করো, মাকে সাহায্য করো, সেটা কিন্তু শিশু শ্রমের মধ্যে পড়ে না, সেটা তোমাদের জন্য ক্ষতিকর নয়। কিন্তু যে কাজগুলো উপার্জনের জন্য শিশুরা করে থাকে এবং যে কাজ করতে গিয়ে তারা বিপদের সম্মুখীন হয়, ঝুঁকির সম্মুখীন হয়, শোষণ এবং বঞ্চনার সম্মুখীন হয়, সেই সমস্ত আমরা বলতে পারি শিশু শ্রম। এটা বাংলাদেশে কি বেআইনি, এটাকে বাংলাদেশে শিশু শ্রমকে বেআইনি করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। এবং শিশু শ্রমের কারণ কি? দেখবো যে দারিদ্রতা মূল কারণ। শিশু শ্রমের হচ্ছে দারিদ্রতা এবং পারিবারিক অসচ্ছলতা, তাই না? এই কারণে কিন্তু শিশুরা পড়াশোনার গণ্ডি ছেড়ে বা বিদ্যালয় ছেড়ে কি করে? শিশু শ্রমের দিকে ঝুঁকে পড়ে। এবং আরো কারণ রয়েছে, যেমন বাবা মা অসুস্থ হলে, আবার হচ্ছে বিবাহ বিচ্ছেদ ঘটলে, তাই না? এতে করে কি হয়? শিশুদেরকে উপার্জন করতে হয়, তার বাধ্য হয়। আর বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণেও শিশুরা কি হয়? শিশু শ্রম করতে বাধ্য হয়। আর বাংলাদেশের কথা যদি চিন্তা করি, তাহলে ছেলে মেয়েদের মধ্যে একটা বৈষম্য রয়েছে। ছেলে শিশু এবং মেয়ে শিশুর মধ্যে বৈষম্য রয়েছে, অভিভাবকদের মধ্যে এই ধ্যান ধারণা রয়েছে এবং এই বৈষম্যের কারণে শিশু শ্রম হয়ে থাকে। এগুলো হচ্ছে শিশু শ্রমের কিছু কারণ। বুঝা গেছে? তাহলে আমরা প্রথমে জানলাম শিশু শ্রম কি এবং এরপরে জানলাম হচ্ছে শিশু শ্রমের কারণ কি। এবার দেখো, এই শিশু শ্রমের হচ্ছে কারণে বিভিন্ন ধরনের প্রভাব সৃষ্টি হয়। কিরকম? ঝুঁকিপূর্ণ শিশু শ্রম শিশুর শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, তাই না? শিশু শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, তাদের বিভিন্ন ধরনের সংক্রামক রোগের তারা আক্রান্ত হয়। এবং চাহিদার অপূর্ণতা থেকে শিশুরা কি হয়? হীনমন্যতায় ভোগে এবং তাদের মধ্যে এক প্রকার হিংস্রতা এবং কৃপতার জন্ম দেয়। তারা আবেগহীন হয়, ভয়হীন হয় এবং ভয়ঙ্কর হয়ে ওঠে। অপুষ্টি, অনিদ্রা, বিশ্রামহীন জীবন শিশু শ্রমের বিকাশকে বাধাগ্রস্ত করে। অর্থাৎ শিশুরা যেভাবে বিকশিত হয়ে উঠবে, সামাজিকভাবে তাদের মধ্যে সামাজিকীকরণ তৈরি হবে, তারা যে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে, আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে, দায়িত্ব নিবে এক সময়, তাই না? এটা বিঘ্ন হয় এই শিশু শ্রমের কারণে। এখন দেখো, আমরা পাঠ 6-এর কিছু অংশ দেখব যে যদি এখন আমরা শিশুদেরকে ভালো পরিবেশ দিতে পারি, শিশুরা যদি সুন্দর পরিবেশ গড়ে ওঠে বা বেড়ে ওঠে, তাহলে কি হবে? পরিবার এবং সমাজের প্রতি তার দায়িত্বশীল হয়ে উঠবে এবং শিশুর প্রতি ভালো আচরণের মাধ্যমে তারা কি হয়? মানসিকভাবে তারা মানসিক বিকাশ ঘটবে, তাদের শারীরিক বিকাশ ঘটবে এবং একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তাই অবশ্যই তাদের প্রতি আমাদের কি করতে হবে? ভালো একটা আচরণ করতে হবে। বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে শিশু নির্যাতনের, আমরা পাঠ 7-এ চলে আসছি। শিশু নির্যাতনের প্রকৃতি, কারণ এবং প্রভাব। দেখো, শিশুর প্রতি যে বিরূপ আচরণ এবং নির্যাতনকে আমরা শিশু নির্যাতন বলি। তাহলে শিশু নির্যাতন কি? শিশুদের প্রতি বিরূপ আচরণ এবং নির্যাতনকে আমরা বলি শিশু নির্যাতন। এটা একটা গর্হিত কাজ। শিশুর প্রতি নির্দয় আচরণ শিশুর শারীরিক, মানসিক এবং নৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করে। এতে শিশু কি হয়? ক্ষীণ স্বাস্থ্যের অধিকারী হয় এবং তারা
বিকশিত সুন্দরভাবে বিকাশ লাভ করতে পারে না, তাদের শারীরিক এবং মানসিক বিকাশ লাভ করতে পারে না, তার সুন্দর নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না। তাই শিশু নির্যাতন অবশ্যই বন্ধ করতে হবে। এই জন্য সরকার কি করছে, বাংলাদেশ সরকার কি করছে, এই শিশু নির্যাতন প্রতিরোধে সরকার কাজ করে যাচ্ছে। নির্যাতনের শিকার শিশুদের কি করা হচ্ছে, আইনি সহায়তা দান করা হচ্ছে, চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। আর শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন অবশ্যই জরুরি। আগে মূল্যবোধের উন্নয়ন করতে হবে, শিশু নির্যাতন তাহলে এমনিতেই বন্ধ হবে। বুঝা গেছে? কুশা বুঝতে পেরেছ? আচ্ছা, জি ম্যাম। বুঝতে পেরেছি যে আমরা আজকে একাদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। সেটা হচ্ছে সামাজিকীকরণ কি, সামাজিকীকরণের কি ধরনের প্রভাব রয়েছে সমাজে, শিশু শ্রম কি, কেন শিশু শ্রম হয় এবং শিশু শ্রমের ফলে কি ধরনের প্রভাব পড়ছে সমাজে সেটা জানলাম। আর জানলাম শিশুদের প্রতি কি ধরনের আচরণ করতে হবে আমাদের, শিশু নির্যাতনের কারণ কি এবং এর প্রভাব কেমন, সমাজে এর প্রভাব কিভাবে বিস্তার করে, এটা সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা চলে যাই অধ্যায় 13। অধ্যায় 13-তে চলো, অধ্যায় 13 বের করো। আমাদের অধ্যায় 13-তে আছে টেকসই উন্নয়ন অভিক্ষা, এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি বা টেকসই উন্নয়ন অভিষ্ট, তাই না? এটাকে ইংরেজিতে কি বলে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। আচ্ছা, এখন দেখো, প্রথমে আমরা দেখে নিই আমাদের এখানে গুরুত্বপূর্ণ যে পাঠটা, সেটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস যেটা বলেছে এখানে পাঠ 1 হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পাঠ 2 আমরা আলোচনা করব সংক্ষেপে। তো পাঠ 1 নিয়ে আমরা এখন আলোচনা করি যে টেকসই উন্নয়ন কি আসলে। টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়। কি বললাম? টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়। ফলে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। তাহলে প্রাকৃতিক যে পরিবেশ সেটাকে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার সার্বিক প্রক্রিয়াকে আমরা বলতে পারি টেকসই উন্নয়ন। আমরা তো এখন যদি চিন্তা করি তাহলে আমাদের উন্নয়ন হচ্ছে, পৃথিবীতে আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেখানে উন্নয়ন হচ্ছে, চারিদিক দিয়ে উন্নয়ন হচ্ছে, তাই না? আমরা উন্নত জীবনযাপন করছি, কিন্তু পরিবেশ কি ঠিক আছে? পরিবেশ কিন্তু ঠিক নাই, তাই না? পরিবেশ দূষিত হচ্ছে বিভিন্নভাবে। তাহলে আমাদের এই টেকসই উন্নয়নের একমাত্রই লক্ষ্য হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশকে আমরা ঠিক রাখবো, আমাদের যে ভবিষ্যৎ বংশধররা রয়েছে তারা যেন এই সুন্দর পরিবেশটা পায়, প্রাকৃতিক যে সুন্দর পরিবেশ রয়েছে সেটা যেন তারা পায়, সেটা যেন নষ্ট না হয়, সেইভাবে আমরা ডেভেলপ করব। অবশ্যই আমরা উন্নয়ন করব, কিন্তু প্রাকৃতিক পরিবেশকে ঠিক রেখে, সেটাকে আমরা বলছি টেকসই উন্নয়ন। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা আরেকটু বিস্তারিত জানি যে পৃথিবী নামক গ্রহে আমরা বাস করছি, তাই না? পৃথিবীতে জীবন ধারণের জন্য প্রয়োজন নানা রকম উপকরণ, যেমন অক্সিজেন, খাদ্য, জ্বালানি, তাই না, মাটি, পানি, এসব আমরা কোথা থেকে পাই? প্রকৃতি থেকে পাই। শুধু তাই নয়, গাছের ছায়া, মনোরম আবহাওয়া আমরা উপভোগ করি, যেটা প্রাকৃতিক উপাদান। তো লক্ষ্য করলে দেখবো আমরা যে আমাদের পৃথিবী প্রতিনিয়ত পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিকভাবে পাল্টে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এর পিছনে কারণ কি? পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি এর কারণ, এবং সে সাথে বৃদ্ধি পাচ্ছে মানুষের চাহিদা, বাড়ছে ভোগ বিলাসের পরিমাণ, তাই না? চাহিদা এবং ভোগ বিলাস মেটাতে মানুষ নিজেদের উন্নতি এবং আয় বৃদ্ধির কথা ভাবছে, বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ করছে, যেমন মানুষ নির্মাণ করছে নতুন নতুন বসত বাড়ি, রাস্তাঘাট, শিল্প কারখানা, বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি করছে। কৃষক ফসলি জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে উৎপাদন বাড়াচ্ছে, কিন্তু পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের ফলে কি হচ্ছে? বিপর্যস্ত হচ্ছে আমাদের প্রাকৃতিক বা আমাদের সামগ্রিক পরিবেশ। এই উন্নয়ন হচ্ছে ঠিকই, সব দিক দিয়ে ডেভেলপ হচ্ছে, কিন্তু আমাদের কি হচ্ছে? এই অপরিকল্পিতভাবে উন্নয়নের কারণে আমাদের সামগ্রিক পরিবেশটা বাধাগ্রস্ত হচ্ছে, পাশাপাশি জীব বৈচিত্র্যেরও ক্ষতি হচ্ছে, তাই না? আচ্ছা, এই ধরনের উন্নয়ন কার্যক্রম কখনো টেকসই হতে পারে? একসময় ধ্বংস হবে। যদি আমাদের প্রকৃতি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের এই ডেভেলপমেন্ট বা এই হচ্ছে উন্নয়নের কোনো কাজে লাগবে না,
ঠিক আছে? তাই এটা কি হবে, উন্নয়নের কার্যক্রম, যে উন্নয়ন কার্যক্রম আমরা এখন পরিচালনা করছি সেটা অবশ্যই টেকসই হবে না। তাই টেকসই উন্নয়ন করতে গেলে আমাদের কি করতে হবে, প্রাকৃতিক পরিবেশকে সুন্দর রাখতে হবে। তাই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাই হচ্ছে আমাদের কি হবে, যে প্রাকৃতিক পরিবেশকে সুন্দর রেখে আমরা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব। বোঝা যাচ্ছে? ওকে। এখন টেকসই উন্নয়ন যেমন একদিকে মানুষের বর্তমান চাহিদা মেটাতে সক্ষম হবে যদি আমরা টেকসই উন্নয়নের দিকে বা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি, তাহলে অন্যদিকে কি হবে, ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রেও ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না। যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তারা সুন্দরভাবে প্রকৃতিটা পাবে এবং তারাও উৎপাদন করতে পারবে, তারা উন্নয়ন করতে পারবে, তাই না? যেমন ফসলি জমির জন্য ক্ষতিকর কীটনাশক ব্যবহার না করে আমরা উৎপাদন বাড়াতে পারি না, তাই না? ক্ষতিকর কীটনাশক আমরা ব্যবহার করব না, না করেও কিন্তু আমরা উৎপাদন বাড়াতে পারবো, তাই না? পরিবেশ বান্ধব কৃষি কার্যক্রম বর্তমান এবং ভবিষ্যতের প্রাকৃতিক সম্পদ অক্ষুণ্ণ রাখতে সাহায্য করবে। ঠিক আছে? তা আমরা উৎপাদন বাড়াবো ঠিকই, কিন্তু কি পরিবেশকে নষ্ট করে নয়। মানুষ এবং প্রাণী সম্পদের নিরাপত্তা বিধান সম্ভব করতে হবে, তাই না? তাদের কথা চিন্তা করতে হবে। আমরা টেকসই উন্নয়নের এমন অনেক উদাহরণ দিতে পারি যে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, যে সমস্ত প্রাণী রয়েছে, সবার কথা চিন্তা করে আমাদের উন্নয়ন করতে হবে, সবার দিকে চিন্তা করে। ঠিক আছে? তাহলে টেকসই উন্নয়ন শুধু পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং তা সামাজিক এবং মানবিক উন্নয়নেরও অন্তর্ভুক্ত। তাহলে টেকসই উন্নয়নের একমাত্র লক্ষ্যমাত্রা শুধু উৎপাদন বাড়ানো নয়, আয় বাড়ানো নয়, ঠিক আছে? এর লক্ষ্যমাত্রা হবে সামাজিক এবং মানবিক উন্নয়ন, সামাজিক এবং মানবিক উন্নয়ন, যেটা সবার জন্য ভালো, পরিবেশটা যেন সুন্দর থাকে, মানবিক উন্নয়ন যেন নিশ্চিত হয়, তার সাথে সাথে আমাদের কি হবে, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। যেমন মানসম্মত শিক্ষা গ্রহণ করে দারিদ্র্য বিমোচন করা যেতে পারে, নারী পুরুষ একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করা যেতে পারে। অর্থাৎ এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। বোঝা যাচ্ছে? ওকে। তাহলে দেখো আমাদের এই একাদশ এবং ত্রয়োদশ অধ্যায় যে আমরা পড়লাম, মানে আমাদের যে গুরুত্বপূর্ণ যে পাঠগুলো দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে, সেখানে দেখো তার ভিত্তিতেই দেখো আমাদের নির্ধারিত কাজ দেওয়া হয়েছে। নির্ধারিত কাজ 2। আমাদের এবার নির্ধারিত কাজ কি? নির্ধারিত কাজ নাম্বার হবে 2, তাই না? তাহলে এখানে বলছে তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। ঠিক আছে? এখানে দেখো তোমাদের কিছু তোমার হিন্স দেওয়া হয়েছে। যেমন এখানে থাকবে ভূমিকা, তারপর টেকসই উন্নয়ন কি, পরের পয়েন্ট হবে টেকসই উন্নয়ন কি, এরপরে রয়েছে টেকসই উন্নয়নের অন্তরায় আচরণগুলো কি, তাই না? 4 নম্বরে আছে পরিবারের সদস্যদের আচরণ, এক্ষেত্রে ব্যক্তিগত মতামত, তোমার মতামত চেয়েছে, এবং লাস্টে থাকবে এটা উপসংহার, তাই না? আচ্ছা, এখন আমি এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো যে আমরা এটা কিভাবে তৈরি করব। দেখো আমরা প্রথমে অবশ্যই এই যে তোমাদের নির্ধারিত কাজ দিয়েছে, যে প্রশ্নটা দেওয়া আছে, সেই প্রশ্নটা আমরা সুন্দর করে উপরে লিখবো। ঠিক আছে? খাতায় সুন্দর করে উপরে লিখবো। আর আমরা তো অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম জানি, সরি। তো আমরা প্রথমে কি করব, প্রশ্নটা আগে লিখবো। লেখার পরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে সমস্ত কাজ আমার পরিবারের সদস্যদের টেকসই উন্নয়নের অন্তরায়, সেগুলো চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করা হলো, তাই না? দিয়ে আমি শুরু করবো ভূমিকা দিয়ে। যেহেতু আমাদের এখানে হিন্স দেওয়া হয়েছে, আমাদের এই প্রশ্নের সাথে হিন্সও দেওয়া হয়েছে, তুমি উত্তরটা কি পয়েন্ট দিয়ে করব? হ্যাঁ বাবা, পয়েন্ট দিয়ে করব, পয়েন্ট দিয়ে করব কি? হ্যাঁ করবা, এবং তার সাথে তুমি আরো কিছু পয়েন্ট অ্যাড করে দিতে পারো। আমি সেটা নিয়ে আলোচনা করছি। তোমার প্রশ্ন থাকলে অবশ্যই করবা, তোমার শুধু না, যে কারো প্রশ্ন থাকলে অবশ্যই করবা। তাহলে আমরা এগুলো শুরু করব। তাহলে এখানে আমাদের কি থাকবে, ভূমিকা, তাই না? অবশ্যই আমাদের থাকবে ভূমিকাতে আমি টেকসই উন্নয়ন কি, এর লক্ষ্যমাত্রা কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো, এবং সেখান থেকে তুমি তথ্য বই থেকে নিতে পারো, অবশ্যই বই থেকে নিবা, পাশাপাশি হুবহু লিখবা না, পাশাপাশি কি করবা, বই থেকেও বা অন্যান্য সংবাদপত্র থেকেও তুমি নিতে পারো। ঠিক আছে? যেমন এর মেয়াদ হচ্ছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এতে মোট 17টি লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে? এটা তুমি ভূমিকাতে দিতে পারো। তুমি যত সুন্দরভাবে তোমার তথ্যগুলো উপস্থাপন করবা, তত সুন্দর নাম্বার, মানে তত সুন্দর তুমি তোমার অ্যাসাইনমেন্টটা অনেক সুন্দর হবে। ঠিক আছে? ভালো হবে।
ওকে, এরপর আমাদের রয়েছে টেকসই উন্নয়ন কি। আমরা তো টেকসই উন্নয়ন কি একটু আগে জেনেছি, তাই না? যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি বা হচ্ছে টেকসই উন্নয়ন বলতে আমরা কি বুঝি? ওই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বোঝায় যার মাধ্যমে অর্থনৈতিক অগ্রমাত্রার বা অগ্রযাত্রা নিশ্চিত হয়, আবার প্রাকৃতিক বা ইকোসিস্টেমেরও কোনো খারাপ প্রভাব পড়ে না। ঠিক আছে? এমন একটা উন্নয়ন কার্যক্রমকে বোঝানো হচ্ছে যেখানে উন্নতিও হবে, পাশাপাশি কি হবে, প্রকৃতির কোনো ক্ষতি হবে না। এরকম একটি উন্নয়নকে আমরা বলতে পারছি যে টেকসই উন্নয়ন। সেই কথা বলেছে। অর্থাৎ তুমি টেকসই উন্নয়নটা কি সেটাকে তুমি উপস্থাপন করবা তোমার নিজের মতো করে। বই থেকে অবশ্যই হেল্প নিবা, সংজ্ঞাটা অবশ্যই বুঝতে হবে, তোমাকে সংজ্ঞাটা ঠিক থাকতে হবে, পাশাপাশি তুমি তোমার নিজস্ব ভাষা দিয়ে, তোমার নিজস্ব ভাষা দিয়ে তুমি উপস্থাপন করবা। তাহলে ভিন্নভাবে যদি আমরা বলি, তাহলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো ভবিষ্যতে আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা, যেহেতু এখানে লক্ষ্যমাত্রা হচ্ছে 17টা। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের পয়েন্ট আছে টেকসই উন্নয়নের অন্তরায় আচরণগুলো কি কি। আমি শুধু পয়েন্ট হিসেবে তোমাদের কয়েকটা পয়েন্ট বলে রাখতে পারি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। গোল্ডেন ভার্থ যে কিভাবে এত কম নাম্বার পেলো, আমি বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ বাবা, কে কে বলো, কেউ কোনো প্রশ্ন করেছো? কোনো প্রশ্ন করেছো? কোনো প্রশ্ন? নো ম্যাম, ও মনে হয় প্রশ্ন করেনি। ও কথা বলছো, আচ্ছা ঠিক আছে, কথা বলো না, কোনো প্রশ্ন থাকলে করো। আচ্ছা, এখন দেখো টেকসই উন্নয়নের অন্তরায় আচরণগুলো কি কি। আমি এখানে জাস্ট পয়েন্টগুলো বলবো, তোমরা তোমাদের মতো করে সেটাকে উপস্থাপন করবা। যেমন শিশু শিক্ষার প্রতি বিরূপ মনোভাব। ঠিক আছে? শিশু শিক্ষার প্রতি বিরূপ মনোভাব, শিশু শ্রম একটা সমস্যা, মানে অন্তরের ক্ষেত্রে আমাদের যে পারিবারিক যে আচরণগুলো রয়েছে। তারপর শিশু পাচার একটা সমস্যা। তারপরে অন্তর্ভুক্তিমূলক বা সমতা ভিত্তিক গুণগত শিক্ষাহীনতা, তাই না? আর একটা হচ্ছে জেন্ডার বৈষম্য, আবার বেকারত্ব, ভূমি অবক্ষয় বা প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত কারণে আমাদের কি হচ্ছে, টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে এগুলো আমি কয়েকটা পয়েন্ট তোমাদের জাস্ট বললাম, তোমরা আরো আরো অনেক ধরনের পয়েন্ট তোমরা নিজেরা থেকে বের করবা। বুঝে গেছে? বের করে তোমরা সুন্দর করে উপস্থাপন করবা। এরপর আমাদের রয়েছে পরিবারের সদস্যদের আচরণ। হ্যাঁ, পরিবারের সদস্যদের আচরণের কারণে কিন্তু আমাদের টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। যেমন পরিবারের সকলের কি দারিদ্রতা এবং পারিবারিক অসচ্ছলতা একটা কারণ, এবং স্কুলের পরিবর্তে কাজে পাঠাতে তারা বাধ্য হচ্ছে এই সমস্ত কারণে। বাবা মার অসুস্থতা, তাদের বিবাহ বিচ্ছেদ, তারপরে অভিভাবকদের মধ্যে কি বৈষম্যমূলক আচরণ, যে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চাদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ, এসব কারণ থাকতে পারে, তাই না? এবং শিশুদের প্রতি নির্যাতন এবং অত্যাচার এর ক্ষেত্রে একটা নেতিবাচক ভূমিকা পালন করছে এই ক্ষেত্রে। তাহলে এগুলো হচ্ছে পরিবারের সদস্যদের কিছু আচরণের কারণে কি হচ্ছে, আমাদের টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। একটা আছে তোমার ব্যক্তিগত মতামত চেয়েছে এরপরে। তো ব্যক্তিগত মতামত তুমি তোমার মতো করে দিবা, যে এই ক্ষেত্রে তুমি সামাজিকীকরণের মাধ্যমে একজন ব্যক্তি বা একটা শিশু কি হতে পারে, সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে দায়িত্ব নিতে পারে, দেশের উন্নয়ন করতে পারে, তাই না, ভবিষ্যতে। এবং তার পাশাপাশি কি করতে পারো, যে পরিবারের এই ক্ষেত্রে পরিবারের অবদানের কথা তোমরা উপস্থাপন করতে পারো। ঠিক আছে? যে পরিবারের সদস্যরা আমাদের জন্য কি করতে পারে, কি করলে আমি আরো ভালো করতে পারবো। তো তোমার ব্যক্তিগত মতামত দিবা, যে এই যে হচ্ছে তোমার হচ্ছে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে যে সামাজিকীকরণ বা পরিবারের সদস্যদের যে আচরণগুলো রয়েছে, তার ফলে কি কি সমস্যাগুলো হচ্ছে এবং কি করলে ভালো হবে, তোমার মতামতটা তুমি তোমার নিজের মতো করে উপস্থাপন করবা। বোঝা গেছে? আমি কিন্তু কিছুটা হিন্টস দিয়ে দিচ্ছি। এবার আসো উপসংহার। উপসংহারে আমরা কি লিখবো, যে এই যে এতক্ষণ ধরে তুমি যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলা, এই আলোচনার প্রেক্ষিতে তুমি একটা সিদ্ধান্ত দিবা। উপসংহারে তুমি জাস্ট একটা সিদ্ধান্ত দিবা যে শিশু নির্যাতন প্রতিরোধ আমাদের সরকার কি করছে, কাজ করছে। শিশু নির্যাতন প্রতিরোধের জন্য আমাদের সরকার কি করছে, কাজ করছে। নির্যাতনের শিকার শিশুদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে, তারপরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে, তাই না? তবে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়নটা খুব জরুরি। ঠিক আছে? যে শুধু সরকার যে তোমার হচ্ছে বিভিন্ন আইন প্রণয়ন করলেই বা শাস্তিমূলক ব্যবস্থা রাখলেই যে শিশু নির্যাতন বন্ধ হবে তা নয়। হ্যাঁ, তার জন্য কি করতে হবে, সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে হবে, এটা একটা বিষয়। ঠিক আছে? তবে টেকসই উন্নয়ন প্রসার ঘটবে।
ঠিক আছে, তুমি একটা সিদ্ধান্ত দিতে পারো। আমি তোমাদেরকে যেটা আলোচনা করলাম একবার হুবহু সেভাবে করবো তা নয়, অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের নিজেদের মতো করে হবে। এখানে কিন্তু সৃজনশীলতার বিষয় আমরা দেখবো, ঠিক আছে? তোমারটার সাথে কিন্তু কারোটা মিলবে না, একজনটার সাথে আরেকজনটা মিললে কিন্তু সেটা কিন্তু অ্যাসাইনমেন্ট হলো না, বুঝতে পারছো? সেটা কিন্তু তাৎক্ষণিক বাতিল ঘোষণা করা হবে। যে তুমি খুব ভালো করে লিখেছো, তোমার ফ্রেন্ড তোমার কাছে চাইলো, তুমি দিয়ে দিলা, কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হবা। এটা হয় না, তোমরা করো কিন্তু। হ্যাঁ, এবং আমি এবারে ফার্স্ট অ্যাসাইনমেন্টে আমি এই সমস্যাটা দেখেছি যে একজন নিয়েছে, নিয়ে হুবহু ওটা কপি করে দিয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে কে এত কষ্ট করে যে অ্যাসাইনমেন্টটা তুমি তৈরি করলা। হ্যাঁ, সেটা কোনো আমি তো বুঝতে পারবো না, আমি তো দেখবো যে তোমারটা আর আরেকজনেরটা একই রকম, কারণ সেক্ষেত্রে কিন্তু মূল্যায়ন হবে না, বোঝা গেছে? তাই যার যারটা শেষে লিখবা, কেউ কাউকে মানে অ্যাসাইনমেন্ট দিয়ে হেল্প করার কোনো দরকার নাই। অনেক কষ্ট করে তোমরা এটা করতেছো এবং সুন্দরভাবে তোমরা এটা জমা দিবা আশা করি। আমাদের তাহলে কিন্তু অধ্যায় 11 এবং অধ্যায় 13 আজকে শেষ হয়ে গেল, ঠিক আছে? আগামী দিনে আমি অধ্যায় 5 ধরবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।